অনেক বছর পর হাতিবাগানে এলাম। সেই যে একদিন ছেড়ে গেছিলাম অভিমানে, আর ফেরা হয়নি, কিংবা বলা ভালো ফিরতে চাইনি। এই 20 বছরে পাড়াটা বদলে গেছে অনেক। পুরনো বাড়িগুলোর জায়গা নিয়েছে আকাশ ছোঁয়া ফ্ল্যাট বাড়ি। টিমটিমে হ্যারিকেন ঝুলানো সুদাম কাকুর মুদি দোকান বদলে গেছে ঝাঁ চকচকে মাল্টি স্টোরে। চওড়া হয়েছে গলি। দিব্যানী আমার মেয়ে হাত রাখলো হাতে। কি হলো, কোনো মিল খুঁজে পাচ্ছ না? একটা বুক চাপা কষ্ট সামলে নিয়ে বললাম, মনে হয় বাড়ির কাছাকাছি আছি। কাল রাতেই তো ফোন করেছিলাম ওকে, বলল গেটের সামনে থাকবে। ঠিক তখনই দেখতে পেলাম অনিকেতকে। 20 বছর আগের সেই এক মাথা এলোমেলো চুলের যুবক, আজ মোটা চশমা পরা টাক মাথা, এক খয়াটে বুড়ো। তবু চিনতে ভুল হলো না। উচ্ছল কিশোরীর মতো হাত নাড়লাম। দিব্যানী হাত চেপে ধরল। ওর হাতের তালু ভিজে গেছে উত্তেজনার ঘামে। উনি সেই? হ্যাঁ। শক্ত করে হাত ধরে এগিয়ে গেলাম ক্ষয়ে যাওয়া গেটের দিকে। উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ির খাঁচার ফাঁকে অনিকেতের মতোই সারা শরীরে অজস্র বলিরেখা নিয়ে দাঁড়িয়ে আছে বাড়িটা। বোঝাই যাচ্ছে বহুকাল পরিচর্যা হয় না। শুধুমাত্র রূপের জোরে আমার মতো একটা সাধারণ স্কুল টিচারের মেয়ের বিয়ে হয়েছিল অনিকেতের সঙ্গে। কোনো এক বিয়ে বাড়িতে নাকি আমায় দেখেছিলেন শাশুড়ি মা। ঘটক দিয়ে বিয়ের প্রস্তাব পাঠালেন। আমি তখন বিএড পাশ করে একটা প্রাইভেট স্কুলে ইংরেজি পড়াচ্ছি, মোটামুটি ভালো মাইনে। মোটেও ইচ্ছে ছিল না বিয়ের পিঁড়িতে বসার। ঘনিষ্ঠতা ছিল পাড়ার শান্তনুর সঙ্গে। তখনও চাকরি পায়নি সে, তাই বলা হয়নি বাড়িতে। কিন্তু কন্যাদায়গ্রস্ত 3 মেয়ের বাবার কাছে এই প্রস্তাব মানে হাতে চাঁদ পাওয়া। কাজেই আমার আপত্তি ধোপে টিকল না। বিনা পণে অনিকেতের বউ হয়ে এই বাড়ির চৌখাটে দুধে আলতার থালায় পা রাখলাম আমি। বিয়ে হয়ে আসা স্তক ভীষণ অদ্ভুত লেগেছিল অনিকেতদের বাড়িটা। অজস্র ঘড়ি সমস্ত বাড়ি জুড়ে, নানা রকমের ঘড়ি, হাত ঘড়ি, পকেট ঘড়ি, সোনার ডায়ালওয়ালা ঘড়ি, বালু ঘড়ি, কুক ক্লক, আরও কত কি। এছাড়া প্রতিটি ঘরের দেওয়ালে গ্র্যান্ডফাদার ক্লক বা দেওয়াল ঘড়ি তো আছেই। এত রকমের ঘড়ি আমি জীবনে দেখিনি। নিজেদের ঘড়ির দোকান বলেই কি। আশ্চর্যের বিষয় হলো প্রতিটি ঘড়ির টান একদম রেডিওর সঙ্গে টাইম ধরে মেলানো, ফলত একসঙ্গে বেজে উঠত সবগুলো। বিয়ের পর প্রথম দিন চা ছলকে পড়েছিল শ্বশুর মশাইয়ের গায়ে একসঙ্গে বেজে ওঠা ঘড়ির ঢং ঢং শুনে। শাশুড়ি হেসে বলেছিলেন, ও অভ্যাস হয়ে যাবে, আওয়াজ না শুনলেই বরং ফাঁকা ফাঁকা লাগবে কিছুদিন পর। শুধু চিলেকোঠায় পড়ে থাকা ওই বন্ধ বাতিল গ্র্যান্ডফাদার ক্লকটা, যেটার 2টো কাঁটাই থমকে আছে 12:30টায়, কেন যে ঠিক বা বিক্রি করেনি কে জানে। থাক, তার কথায় পরে আসছি। অনিকেতের নিজেরও একটা অবসেশন ছিল ঘড়ি নিয়ে, হয়তো উত্তরাধিকার সূত্রে পাওয়া। নিত্য নতুন ডিজাইনের ঘড়ি পরতে ভালোবাসত। আলমারির একটা শেলফ ভরে থাকতো বিভিন্ন ধরনের ঘড়িতে। গোছাতে গেলে রেগে যেত, বলতো নিজের চরকায় তেল দাও। শেষে আমিও হাল ছেড়ে দিয়েছিলাম। অনিকেতের ঘড়ি পছন্দ শুনে বিয়েতে বাপি জার্মানি থেকে অর্ডার দিয়ে ঘড়ি আনিয়েছিলেন জামাইয়ের জন্য। এমনকি আমাদের ফুলশয্যার রাতে একটা দামি ঘড়ি উপহার দিয়েছিল অনিকেত আমায়। বলেছিল, লোকে আংটি দেয় আজকের রাতে, আমি ঘড়ি দিলাম। কেন জানো? নীরবে মাথা নেড়েছিলাম। সত্যি বলতে কি, একটু মনক্ষুণ্ণ হয়েছিলাম। ঘড়ি আমার কাছে নিছক সময় দেখা ছাড়া আর কিছু নয়। অনিকেত বলেছিল, এই ঘড়িটার দাম হীরের আংটির চাইতে অনেক বেশি, ভালো করে দেখো। হালকা নীলাভ আলোর মাঝে শঙ্কাগুলোর জায়গায় ছোট ছোট গোলাপি হীরা চমকাচ্ছে। এটা দেখলেই তোমার মনে পড়বে আমি তোমায় কতটা ভালোবাসি। খুব সামলে রেখো কিন্তু। গলার কাছে উঠে আসা প্রশ্নটা গিলে নিয়েছিলাম, ভালোবাসা কি সীমাবদ্ধ শুধু ওই দামি ঘড়িতে? মন বলে কিছু নেই?
ঘড়িটা সামলে রেখেছিলাম আলমারিতে। পড়তাম বাবার দেওয়া সাধারণ ঘড়িটাই। দিন কাটছিল নিদারুণ অলসতায়। চাকরি ছেড়ে এসেছিলাম শাশুড়ির আদেশে। কুককুক লোকটা দেখতে আমার খুব ভালো লাগতো। প্রতি প্রহরে একটা করে পাখি বেরিয়ে এসে কুক্কু ডেকে আবার ভেতরে চলে যেত। বালু ঘড়িটা উল্টো করে রাখলে সরু গলা দিয়ে ঝুরঝুর করে ঝরে পড়ত বালুগুলো নিচের বক্সটাতে। ঠিক যেমন আমার আঙুলের ফাঁক দিয়ে গলে যাচ্ছিল আমার দম বন্ধ করা জীবন। প্রায় 6 মাস কেটেছে বিয়ের পর। ভালোবাসা তখনও দানা বাঁধেনি আমাদের মধ্যে। নিয়মমাফিক শারীরিক সহবাস, মনে হতো অনেকটা যেন ইচ্ছাকৃত। নিজের কামনা চরিতার্থ হলেই পাশ ফিরে ঘুমিয়ে পড়ত অনিকেত। বিনিদ্র রাত কেটে যেত আমার চোখের জলে। চোখের নিচের গাঢ় কালি ঢাকতাম কনসিলারে। সময় যেন কাটতেই চাইতো না। অনিকেতদের বড়বাজারে ঘড়ির পুস্তানি ব্যবসা। শ্বশুর আরও দুজনেই সকাল 9টার মধ্যে বেরিয়ে যেত। শাশুড়ি ব্রেকফাস্ট শেষে রাত দিনের কাজের মাসি, রান্নার মাসি, বামুন ঠাকুর, জমাদার, মালি, দারোয়ান সবাইকে কাজের ফিরিস্তি বুঝিয়ে নিজের ঘরে গিয়ে শুতেন। আর আমি এঘর ওঘর ঘুরে বেড়াতাম। শখ করে 1 দিন 2 দিন রান্না করতে গেছিলাম। আমাদের গরিব ঘরের কম তেল মশলার রান্না ওদের মুখে রোচেনি। শাশুড়িও মানা করলেন, কেন রান্নাঘরের গরমে সিদ্ধ হবে, বরং ঘরে নতুন অতিথি আনার কথা ভাবো। দেখবে তাকে সামলাতে 24 ঘন্টা সময়ও কম পড়ে যাবে। জবাব না দিয়ে চলে এসেছিলাম। মনে মনে বলেছিলাম, বাচ্চা হওয়া কি আমার হাতে? সেই রাতে বিছানায় আবদার করলাম অনিকেতের কাছে, যদি আবার পুরনো স্কুলের চাকরিতে জয়েন করি। কি ভেবে মত দিল অনিকেত। শ্বশুরের মুখ গম্ভীর হলো। শাশুড়ি কিছুদিন কথা বললেন না। আর আমি হাতে চাঁদ পেলাম। বলতে গেলে মুক্তির নিঃশ্বাস ফেললাম খোলা হাওয়ায়। তারপর থমকে গেছিল আমাদের দুজনের পা বাড়ির চৌকাঠে, যাকে একদিন একলাই পেরিয়ে এসে মুক্তির স্বাদ নিয়েছিলাম। অনিকেতের ডাকে ঘুর কাটল। আরে ভেতরে এসো। দিব্যানির দিকে তাকালো। তুমিই তো দিব্যানি। বাহ, একদম মায়ের মতন দেখতে হয়েছ। নীরবে মাথা নাড়ল দিব্যানি। সদর দরজা খুলে ভেতরে ঢুকতেই ভক করে একটা বাসি পুরনো গন্ধ ধাক্কা মারল নাকে। উঠোন জুড়ে জমে আছে শুকনো ঘাস পাতা। ভেঙে পড়ছে 3 তলার বারান্দা। ইট বের করা সিঁড়ি উঠে বাঁক নিয়েছে ছাদের দিকে। থমকে গেলাম। চিলেকোঠার ঘরটা এত বছরের ঝড় বৃষ্টি সয়েও অটুট এখনো। ওইখানেই তো। তাকালাম অনিকেতের দিকে। হয়তো আমার চোখের প্রশ্ন পড়তে পারল অনিকেত। দোতলার ঘরে আছে তোমার অপেক্ষায়। একটু থেকে যোগ করল, হয়তো তোমাকে একবার দেখবে বলেই বেঁচে আছে এখনো। হাঁটু কাঁপছিল আমার। দিব্যানি বুঝতে পেরে শক্ত করে হাত ধরল আমার। ভয় পেও না, চলো। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আমূল কেঁপে গেলাম আমি। কে ওটা বিছানায় শুয়ে, কঙ্কাল শরীরে শুধু চামড়া জড়ানো। হাঁপড়ের মতো ওঠানামা করছে বুকের পাঁজরগুলো। জল গড়িয়ে আসছে চোখের কোণে। পায়ের আওয়াজে কষ্ট করে চোখ খুলল সুধাময়। পাংশু হাসি ঠোঁটে। অবশেষে এলে বউঠান। এ কি অবস্থা হয়েছে তোমার? হাহাকার উঠে এলো ভাঙা গলার স্বরে। ঈশ্বর আমার পাপের শাস্তি দিচ্ছেন। সুধাময় অনিকেতের মাসতুতো ভাই। বিয়ের সময় দেখা হয়েছিল। একটু মেয়েলি ধাঁচের চলাফেরা, অঙ্গভঙ্গি। সবাই মুখ টিপে হাসছিল। পুরো বিয়েতে অনিকেতের গায়ে গায়ে লেপ্টে ছিল দৃষ্টিকটুভাবে। এমনকি বাসর রাতে গান ধরল, তুমি যে আমার, অগো তুমি যে আমার। হেসে লুটিয়েছিল আমার ভাই বোনরা গাইতে গিয়ে চোখে জলের ধারা দেখে। শুধু আমার কেমন যেন একটা অস্বস্তি হয়েছিল। কিছু তো একটা ব্যাপার, অথচ ঠিক বুঝতে পারছি না। বৌভাতের পরের দিনই ফিরে গেছিল সুধাময়।
শাশুড়ি কাজের মাসির কাছে দাঁত চিপে বলেছিলেন, ভালো হয়েছে, আপদ বিদায় হলো। অনিকেতকে চা দিতে এসে দেখেছিলাম দোতলার জানলার গ্রিল ধরে উদাস মুখে রাস্তার দিকে তাকিয়ে, যদিও কাউকে দেখতে পাইনি। সত্যি বলতে ভুলে গেছিলাম সুধাময়কে। ব্যবসা মন্দা যাচ্ছিল অনিকেতদের, মোবাইল জায়গা করে নিচ্ছিল একটু একটু করে, ভালো কারিগরের অভাব ঘটছিল, বিদেশি ঘড়ির ডিমান্ড বাড়ছিল, যুগের সঙ্গে তাল মেলাতে কষ্ট হচ্ছিল অনিকেতদের, বদলে যাচ্ছিল পুরনো ধ্যান ধারণা। বাধ্য হয়ে কর্মচারীদের ছাঁটাই করতে হলো। শ্বশুরমশাই 3 দিনের জোরে বিনা নোটিশ পাড়ি দিলেন অমৃতলোকে। শাশুড়ি কেমন জবুথবু হয়ে পড়লেন। বাড়ির কাজের লোকদেরও এক এক করে বিদায় দিতে হলো। ঘরে বাইরে সামলাতে গিয়ে আমি নাজেহাল। এমনই সময় একদিন ভোরে দরজায় বেল বাজল। অনিকেতই দরজা খুলল। এক মুখ হাসি নিয়ে চেঁচিয়ে বলল, শুনছো, এই দেখো কে এসেছে, সুধা। গত 1.5 বছরে এই প্রথম অনিকেতের এত খুশি আমায় অবাক করেছিল বইকি। সুধাময় বলল, ডোন্ট ওয়ারি, আমি এসে গেছি বৌঠান। এবার থেকে অনিদার দোকানের কাজে ওর সঙ্গে সাহায্য করব, এখানেই থাকব। কিছু বলার আগেই অনিকেত বলল, তোমায় বলা হয়নি, আমি সুধাকে ডেকে পাঠিয়েছি ব্যবসায় আমাকে হেল্প করতে। আমাদের পাশের রুমে ওর থাকার ব্যবস্থা করে দিও। চল সুধা। হাতে হাত রেখে গলা জড়িয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল দুজনে। খুব স্বাভাবিক দৃশ্য, তবু কেন যে খচখচ করল বুকের ভেতর আর কিড়কিড় করল চোখ। শাশুড়িকে সুধাময় এসেছে জানাতে পাশ ফিরে শুলেন। দিন কেটে যাচ্ছিল মন্থর গতিতে। সারাদিনের ক্লান্ত আমি বিছানায় পড়লেই ঘুমের দেশে। কখনো কখনো ঘুম ভাঙলে দেখতাম অনিকেত বিছানায় নেই, বাথরুমে গেছে ভেবে আবার চোখ বুজে আসত। কোনো কোনো দিন অনিকেত দখল নিত শরীরের, হাত বাড়িয়ে টেনে নিত আমায়, আমারও ঘুমন্ত শরীর সাড়া দিত। মিরাকল তো আজও ঘটে। পরপর 2 মাস পিরিয়ড মিস করলাম। লুকিয়ে প্রেক কিট কিনে চেক করতে 2টো লাল ফোঁটা। বিশ্বাস হচ্ছিল না। ভেবেছিলাম আর একটা মাস যাক, তখন না হয় অনিকেতকে জানাবো। যদিও সে দিনটা ছিল আর 5টা দিনের মতো। স্কুলের এক টিচার মারা যাওয়ায় তাড়াতাড়ি ফিরলাম স্কুল থেকে। চাবি দিয়ে দরজা খুলে নিয়ম মাফিক শাশুড়ি ঘরে ঢুকলাম কুশল সংবাদ নিতে। অন্যদিন আমায় একবার দেখে পাশ ফিরে শুয়ে থাকেন উনি। সেদিন তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। চলে আসছি, স্পষ্ট শুনলাম বলছেন, নিজের ঘর সামলাও, চিলেকোঠায় যাও। চমকে পেছন ফিরতেই আবার পাশ ফিরে শুলেন তিনি। ঘেটে গেল মাথাটা। যা শুনলাম ঠিক শুনলাম তো, নাকি সবটাই আমার মনের ভুল? কি বলতে চাইলেন উনি? দ্রুত পায়ে ছাদে উঠলাম। এ কি, চিলেকোঠার দরজা ভেজানো? আলতো হাতে চাপ দিতেই শঙ্খ লাগা 2টো সাপ ফিরে তাকালো। আর দেওয়ালে ঝুলানো গ্র্যান্ডফাদার ক্লকটা হুক থেকে ছিটকে পড়ল মাটিতে। গুঁড়ো গুঁড়ো কাঁচ ছড়িয়ে গেল সারা ঘরে। অদ্ভুত, আমাকে অবাক করে দিয়ে ঘড়িটা চলতে শুরু করলো। টিক টিক নাকি ঠিক ঠিক ঘুরতে লাগলো কাঁটা 2টো। আশ্চর্য, সেই মুহূর্তে একটা কথা বিদ্যুৎ চমকের মতো ঝিলিক দিল মনে। তার মানে অনিকেত কি উভকামী? ব্যাগ গুছিয়ে সেই বিকেলে বেরিয়ে এসেছিলাম। যদিও সুধাময় পা ধরেছিল, ক্ষমা চেয়েছিল। বৌঠান, একটিবার আমার কথা শোনো, এভাবে চলে যেও না, আমি চলে যাচ্ছি। অনিদাই বিয়েটা করতে চায়নি বাড়ির জোড়াজুড়িতে। অনিকেত চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে। আমি শুধু একটাই প্রশ্ন করেছিলাম, আমার কি অপরাধ? গরিব বলেই কি? গত 20 বছরে ইচ্ছে করে কোনো যোগাযোগ রাখিনি অনিকেতের সঙ্গে। বেহায়ার মতো সুধাময় বারবার এসেছে আমার এক কামরার ফ্ল্যাটে দেখা করতে, আমাকে ফিরিয়ে নিয়ে যেতে। প্রথম প্রায় প্রতি সপ্তাহে
আমার কাঠিন্যের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে যেত। আস্তে আস্তে আশা কমতে লাগলো। কবে যে একদম বন্ধ হলো মনে করতে পারি না। না, অনিকেত একটিবারও আসেনি। হয়তো আমার মুখোমুখি হবার সাহস ছিল না। শুধু দিব্যানির জন্মের খবর পেয়ে ফোন করেছিল, দেখতে চেয়েছিল একবার। বলেছিল ওর সব খরচ পিতা হিসাবে বহন করা ওর কর্তব্য। আমি বলেছি, দিব্যানি তোমার মেয়ে নয়, ভুলেও এই ভুল করো না। আর কিছু বলার আগে ফোন কেটে দিয়েছিলাম। আরও কয়েকবার ফোন করেছিল অনিকেত, কেটে দিয়েছি। ততদিনে মোবাইল এসে গেছে জীবনে, ল্যান্ডলাইন বন্ধ হয়ে গেছে। নতুন নাম্বারে কখনো ফোন করেনি, না সুধাময় না অনিকেত। অবশ্য আমিও শেয়ার করিনি নাম্বার। আমার দিন কেটে যাচ্ছিল দিব্যানিকে ঘিরে। না, ওই বাড়ি ছেড়ে আসার পর কোনো খবর রাখিনি অনিকেত বা সুধাময়ের। তবু কখনো মায়ের সঙ্গে দেখা করতে গেলে পাড়ার কিছু মাসি পিসি উপযাজক হয়ে বাড়ি বয়ে শুনিয়ে যেত ওদের খবর। পাড়ায় নাকি ঢি ঢি পড়ে গেছে, ব্যবসা লাঠে উঠেছে, ওদের কোনো লজ্জা নেই, ইত্যাদি ইত্যাদি। শাশুড়ি মায়ের চলে যাওয়া খবরও ওনাদের মুখেই শোনা। চুপ করে থাকতাম, কথায় আছে বোবার শত্রু নেই। আমার দিক থেকে উৎসাহ না পেয়ে ওনাদের আশা বন্ধ হলো। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। না, অনিকেত আর আমার মধ্যে আজও ডিভোর্স হয়নি। আমি অ্যাপ্লাই করিনি, অনিকেতের দিক থেকেও কোনো সাড়া পাইনি। কেন, তার কোনো উত্তর আজ আমার কাছে নেই। অনিকেত বেঁচে আছে শুধু দিব্যানির স্কুলের রেজিস্টারে। আমি নিজে গিয়ে প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে দেখা করে সব খুলে জানিয়েছিলাম। যদিও বলা যত সহজ ততটা সহজ ছিল না কাজটা। উনি অবশ্য খুব সাপোর্ট করেছিলেন। তারপর তো দেশে আইন এসে গেল। সিঙ্গল মাদারের পরিচয়ে বড় হতে লাগলো দিব্যানি। প্রশ্ন করত ছোটবেলায়, সবার বাবা আছে, আমার বাবা কই? এড়িয়ে যেতাম। হয়তো কিছু বুঝতে পেরেছিল পরে, আর জানতে চাইতো না। দিব্যানি যখন 15 বছরে পা দিল, সব খুলে বলেছিলাম ওকে, কোনো কিছু গোপন না করে, অকপটে। স্তব্ধ হয়ে বসেছিল কিছুক্ষণ, তারপর এগিয়ে এসে দুহাতে আমার কান্না ভেজা চোখ দুটো মুছিয়ে দিয়ে বলেছিল, আই এম প্রাউড অফ ইউ মা। তবে ভেতরে ভেতরে আমাদের খবর যে রাখত অনিকেত, তার প্রমাণ পেলাম দিন 15 আগে। স্কুল থেকে ফিরে লিফটে উঠতে যাব, সিকিউরিটি গার্ড এসে একটা খাম দিল। ম্যাডাম, একটা বুড়ো মতন লোক আপনার খোঁজ করছিল, আপনি নেই শুনে এটা দিয়ে গেল। কি নাম? বললেন অনিকেত বসু। সত্যি বিশ্বাস হচ্ছিল না। এত বছর পর এই প্রথম অনিকেত নিজে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। কেন? এই খামটা কিসের? ডিভোর্স চায়? কি লেখা আছে এতে? হাজিবাজি 7-17 ভাবতে ভাবতে কখন ফ্ল্যাটে পৌঁছে গেছি। দিব্যানি এখনও ফেরেনি কলেজ থেকে। মালতীকে 1 কাপ কফি দিতে বলে খামটা খুললাম। একটা চিঠি, সম্বোধনহীন। নিশ্চয়ই খুব অবাক হচ্ছ, এত বছর পর তোমার বাড়িতে এসেছি বলে। জানতাম এই সময় তুমি বাড়ি থাকবে না, চিঠিটা তাই লিখেই এনেছিলাম। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমার মুখ কোনোদিন দেখাবো না তোমায়। কিন্তু সুধার অনুরোধ ফেলতে পারলাম না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সুধা লিভার ক্যান্সারে ভুগছে। ডাক্তার জবাব দিয়ে গেছেন, হয়তো তোমার কাছে ক্ষমা চাইবে বলেই প্রাণটা আটকে আছে। আসবে কি? নিচে ফোন নাম্বার রইল, ইচ্ছে হলে। ইতি, অনিকেত। কতক্ষণ বসেছিলাম এইভাবে জানি না। মাঝখানে মালতী এসে আলো জ্বালিয়ে দিয়ে গেছে। আমার মুখ দেখে ডাকতে সাহস করেনি। দিব্যানি ঘরে ঢুকে আমাকে একভাবে বসে থাকতে দেখে একটু চমকে গেল। কখনো দেখেনি মাকে এইভাবে। দৌড়ে এসে জড়িয়ে ধরল। চিঠিটা তুলে দিলাম হাতে। তুই তো সব জানিস, কি করব বল? চুপ করে বসে রইল খানিকক্ষণ, আমার আত্মজা, ঠোঁট দাঁতে চেপে। সেই চিরাচরিত ভঙ্গি মুহূর্তে মনে করিয়ে দিল অনিকেতকে। কিছু চিন্তার বিষয় হলে ও নিজেও এইভাবে
ঠোঁট চেপে রাখত দাঁতে। নিজের অজান্তেই বাবা মেয়ে মিলেমিশে যায়, রক্ত কথা বলে। বাদিক থেকে দিব্যানীকে একদম অনিকেতের মতো দেখায়, যদিও কখনো বলিনি ওকে। যাব আমরা, শান্ত গলায় উচ্চারণ করল দিব্যানী। মৃত্যু পথযাত্রীর শেষ অনুরোধ রাখতে হয়। দিব্যানীর হাত ধরে সুধাময়ের পাশে গিয়ে বসলাম। আমায় ক্ষমা না করলে যে আমি মরতেও পারবো না বৌঠান। হাত জোড় করল সুধাময়। নোনা জলের ঢেউ আঁচড়াচ্ছিল বুকে, ভিজছিল চোখের কোণ। দিব্যানী মুখে রুমাল চাপা দিল। অনিকেত এগিয়ে এলো, ভাঙা গলায় বলল, এবার মুক্তি পাবে সুধা। আমি সুধাময়ের মাথায় হাত রাখলাম। চোখ বন্ধ করল সে। কান্না ফুল গড়িয়ে গেল গাল বেয়ে চিবুকে। তোমার একটা জিনিস আজও পড়ে আছে আমার কাছে, গলা সাফ করে বলল অনিকেত। অবাক হলাম। আমার কি জিনিস? সামনের টেবিলের ড্রয়ার খুলে অনিকেত বের করে আনলো একটা ঘড়ি। স্মৃতির অ্যালবামের পাতা পিছিয়ে গেল 22টা বছর। সেই গোলাপি হিরে বসানো অসাধারণ ঘড়িটা অনিকেতের প্রথম উপহার আমায়। এখনো সেই রকম উজ্জ্বল ঝকঝকে, টিকটিক আওয়াজে জানান দিচ্ছে নিজের বেঁচে থাকার অস্তিত্ব। কাতর স্বরে বলল, জোর তো করতে পারি না, তবু যদি তুমি। আমি কিছু বলার আগেই হাত বাড়ালো দিব্যানী। নিশ্চয়ই দিন আমায়। এই দিব্যানীকে চিনতে পারছিলাম না আমি। অনিকেত ওর হাতে পরিয়ে দিল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখলাম। ফিরে আসার সময় গাড়িতে দিব্যানী বলেছিল, উনি আজও তোমায়। আর দেখা হয়নি ওদের সঙ্গে। খবর পেয়েছিলাম দিন 10 পরে সুধা মারা গেছে। বাড়িটা প্রমোটারকে বিক্রি করে দিয়ে অনিকেত কোথায় চলে গেছে কেউ জানে না। মাসখানেক পর একটা রেজিস্ট্রি চিঠি এলো দিব্যানীর নামে। ভেতরে একটা 40 লক্ষ টাকার চেক, সঙ্গে এক চিলতে কাগজ। দিব্যানীর বিয়ের আগাম উপহার। ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু কাকে, কিভাবে? উজানে ফিরে যাওয়ার রাস্তাটা আমি নিজের হাতে বন্ধ করে এসেছি 20 বছর আগেই।